বাংলাদেশ কি মহা বিপদগ্রস্ত? প্রশ্নটি আমি আজ আতঙ্ক ছড়ানোর জন্য করছি না, বরং আতঙ্কের ঘটনাগুলো একটার সঙ্গে একটা মিলিয়ে দেখার চেষ্টা করছি। কয়েকদিন ধরে ঢাকার মেট্রো রেল স্টেশন, গুরুত্বপূর্ণ এলাকা এবং জনসমাগম স্থলে একের পর এক বোমা সদৃশ বস্তু পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত দেখা গেছে সেগুলো বোমা নয়, কিন্তু মতিঝিলে পাওয়া আইইডির ঘটনাকে পুলিশ সম্ভাব্য নাশকতা হিসাবে তদন্ত করছে। তারপর 7ই আগস্টে এলো আরো উদ্বেগজনক খবর। গোপন তথ্যের ভিত্তিতে সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে। অর্থাৎ কোথাও কেউ আতঙ্ক সৃষ্টি করছে, অথবা নিরাপত্তা সংস্থার কাছে সত্যিই এমন কোনো তথ্য আছে যার কারণে দেশ জুড়ে সতর্কতা প্রয়োজন হচ্ছে। দুটি সম্ভাবনার কোনোটি স্বস্তিদায়ক বলে মনে হয় আপনার? নয়, স্বস্তিদায়ক নয়। চলুন এসবের নেপথ্যে কি আছে, এসবের পরিণতি কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকে। আমি এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে রাজি নই। 2024 সালের তথাকথিত জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যে রাষ্ট্রটি আমরা দেখছি, সেখানে প্রথম আঘাতটাই এসেছিল রাষ্ট্রের কোয়ার্সিভ ক্যাপাসিটি বা আইন প্রয়োগের ক্ষমতার উপর। থানা আক্রান্ত হয়েছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ কার্যত রাস্তা থেকে উধাও হয়ে গেছে, কারাগার ভেঙেছে, মব বিচারকে স্বাভাবিক করা হয়েছে এবং রাষ্ট্রের পরিবর্তে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীগুলো নিজেদের শক্তি দেখাতে শুরু করেছে সর্বত্র। এর সবচেয়ে বড় ভয়ঙ্কর উত্তরাধিকার হচ্ছে লুট হওয়া অস্ত্র। 2026 সালের শুরুতেও 1000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং 2 লাখের বেশি গুলি উদ্ধার হয়নি বলে তথ্য প্রকাশিত হচ্ছে। সংখ্যাটি আরো বেশি, আপনাদের বোঝার জন্য বলছি। অস্ত্রগুলো কার কাছে আছে? রাজনৈতিক ক্যাডার, অপরাধী, জঙ্গি, না অন্য কারো হাতে? রাষ্ট্র আজও তার পূর্ণ উত্তর দিতে পারছে না। তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 2024 সালের ক্ষমতার পরিবর্তনে কারা সংগঠিতভাবে কাজ করছিল। আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম নিজেই 2024 সালের ডিসেম্বরে ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছেন, শিবির জুলাই আগস্টের আন্দোলনে সরাসরি এবং পরোক্ষভাবে তাদের সহযোগী ছিল, গুরুত্বপূর্ণ পর্যায়ে পরামর্শ দিয়েছে এবং রাস্তায় থেকেছে। পরের বছর শিবিরের সাবেক নেতাদের মধ্যেই আবার কে কত বড় ভূমিকা রেখেছিল তা নিয়ে প্রকাশ্য প্রতিযোগিতা শুরু হয়। কেউ দাবি করেছেন তারা সমন্বয়কদের আশ্রয় দিয়েছিলেন, কেউ আন্তর্জাতিক যোগাযোগ সামলেছেন, কেউ আন্দোলনের মাঠ পর্যায়ে পরিকল্পনায় ছিলেন। অর্থাৎ যে শক্তিকে 2024 সালের আগে আমরা নিষিদ্ধ জামায়াত শিবিরের রাজনৈতিক বলয় হিসেবে চিনতাম, যুদ্ধাপরাধী হিসেবে চিনতাম, সেই শক্তির সংগঠিত উপস্থিতি তথাকথিত জুলাই বিপ্লবের ভেতরে ছিল। এটি এখন আন্দোলনের লোকেরাই বলছেন। এখানেই আমি একটি ভয়ঙ্কর এবং সতর্ক সীমারেখা টানতে চাই। শিবিরের আন্দোলনে অংশগ্রহণ প্রমাণ করে না যে আন্দোলনের প্রত্যেক অংশগ্রহণকারী জঙ্গি কিংবা প্রত্যেকটি ইসলামপন্থী সংগঠন সন্ত্রাসী, কিন্তু রাষ্ট্র দখলের একটি আন্দোলনের পর যদি একই সময়ে উগ্র ধর্মীয় গোষ্ঠীর রাজনৈতিক পরিসর বাড়ে, মাজার আক্রান্ত হয়, নারীর অধিকার খর্ব হয়, নারী রাস্তায় বেরোতে না পারে, সংখ্যালঘু এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাড়ে, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয় এবং মব রাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়, তাহলে এই ঘটনাগুলোর রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা শুধু বৈধ নয়, জরুরি। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইউনূস সরকারের সময় রাজনৈতিক দল এবং ধর্মীয় কট্টর গোষ্ঠী সহ নন স্টেট অ্যাক্টরদের মব সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছিল। শুধু 2025 সালের জুন থেকে আগস্টের মধ্যে মব হামলায় অন্তত 124 জন নিহত হয়। আসল কথা হলো সংখ্যাটি প্রায় 500-র কাছাকাছি। এখন প্রশ্ন হলো, যারা জুলাইয়ের মাধ্যমে পুরনো রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চেয়েছিল, তারা কি সত্যি একটি স্থিতিশীল রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছিল? আমি কারো মনের ভিতর ঢুকে উদ্দেশ্য নির্ধারণ করছি না, কিন্তু ফলাফলটা দেখছি। পুলিশ দুর্বল, অস্ত্র বাইরে, মব শক্তিশালী, ধর্মীয় কট্টরপন্থীরা দৃশ্যমান, রাজনৈতিক প্রতিপক্ষকে আইন দিয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। এই অবস্থায় স্থিতিশীলতার বদলে পার্মানেন্ট ইনস্টেবিলিটি বা স্থায়ী অস্থিতিশীলতাই যদি তৈরি হয়,
তাহলে তো প্রশ্ন উঠবেই, এটি কি ব্যর্থতার ফল নাকি ক্ষমতার নতুন কাঠামোর জন্য এই অস্থিতিশীলতাই প্রয়োজন? একটি অস্থিতিশীল বাংলাদেশ কারা চায়, কেন তাদের প্রয়োজন, সেটি নিয়ে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। চলুন একটু সিরিয়ার দিকে তাকাই, আমরা লিবিয়ার দিকে তাকাই, ইরাকের দিকে তাকাই। আমি বলছি না বাংলাদেশের ইতিহাস বা সমাজ এই দেশগুলোর মতো। সিরিয়ার গৃহযুদ্ধের পেছনে আসাদ সরকারের দমন, সাম্প্রদায়িক বিভাজন, বিদেশি হস্তক্ষেপ, অসংখ্য সশস্ত্র সংগঠন ছিল বলে অনেকেই বলেন, অনেক বিশ্লেষণকারী বলেন। কিন্তু আসাদের আমলে সিরিয়াতে গণতন্ত্র ছিল, এটাও সবাই বলেন। আসাদের আমলে সিরিয়াতে নির্বাচন হতো, আরবের একমাত্র দেশ যেখানে গণতন্ত্র ছিল। লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতনের পর কেন্দ্রীয় রাষ্ট্র অস্ত্রের নিয়ন্ত্রণ হারায়, সামরিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারায় এবং বিভিন্ন মিলিশিয়া নিজেদের ভূখণ্ড তৈরি করে। ইরাকে মার্কিন আগ্রাসনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে যায়, সাম্প্রদায়িক রাজনীতি এবং আল কায়েদা এবং পরে আইএস এর উত্থান দেশটিকে রক্তাক্ত করে, ছিন্ন ভিন্ন করে। এখনো পর্যন্ত সেসব দেশগুলো ঘুরে দাঁড়াতে পারেনি। এই যে 3 দেশের উদাহরণ দিলাম, এই 3 দেশের উদাহরণ একই রকম। এই 3 দেশের ইতিহাস আলাদা, কিন্তু একটি জায়গায় এদের অদ্ভুত মিল। প্রথমে এই রাষ্ট্রগুলোকে সরকার যারা কাজ করছিল সেই সরকারকে ফেলে দেওয়া হয়েছে, ফলে রাষ্ট্র দুর্বল হয়েছে। তারপর অস্ত্র ছড়িয়ে গেছে সর্বত্র। তারপর পরিচয় ভিত্তিক রাজনীতি এবং সশস্ত্র নন স্টেট অ্যাক্টর রাষ্ট্রের দখল নিয়েছে, জায়গা নিয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল পান? বাংলাদেশের জন্য এখানে সবচেয়ে বড় সতর্কবার্তা। আমাদের দেশে এখন গৃহযুদ্ধ নেই, হয়তো আইএস কোনো ভূখণ্ড শাসন করছে না, রাষ্ট্র ভেঙে পড়েনি, কিন্তু গৃহযুদ্ধ শুরু হওয়ার আগের ছবিটি কেমন হয় সেটি ভুলে গেলে চলবে না। রাষ্ট্র যদি আইন প্রয়োগের একচ্ছত্র ক্ষমতা হারায়, হাজার হাজার অস্ত্র যদি বাইরে থাকে, রাজনৈতিক মব যদি বিচারের ভূমিকা নেয় বা বিচারকের ভূমিকা নেয় এবং ধর্মীয় পরিচয় যদি নাগরিক পরিচয়ের উপর বসিয়ে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের ভাঙন শুরু হয়ে যায় অনেক আগেই। আমরা শুধু তার নাম তখনও গৃহযুদ্ধ দেই না, কিন্তু গৃহযুদ্ধের পূর্বাবস্থা যা যা এলিমেন্টস দরকার বাংলাদেশে তাই তাই আছে। আর এই কারণে এসব কালেমা লেখা পতাকা, বোমা, এসবের বিস্তারকেও আমি হালকাভাবে দেখি না। কারণ কালেমা ইসলামের কোনো জঙ্গি সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই কালো পতাকা দেখলেই তাকে আইএসআই বলতে চাই না। কিন্তু যখন ধর্মীয় প্রতীককে সংগঠিত রাজনৈতিক মোবিলাইজেশনের মাধ্যমে জনপরিসর দখলের প্রতীকে পরিণত করা হয়, তখন প্রশ্ন উঠতেই হবে যে এর রাজনৈতিক উদ্দেশ্যটা আসলে কি। বিশ্বের বহু সংঘাতেই প্রথমে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক পরিচয়ের উপর বসানো হয়েছে, তারপর বলা হয়েছে কে প্রকৃত মুসলমান, কে তার শত্রু, আর তারপর এসেছে ভয়ঙ্কর সহিংসতা, বোমা, পাকিস্তান, আফগানিস্তান, আর কত উদাহরণ দেব বলেন? উদাহরণ তো অভাব নাই আমাদের। বাংলাদেশের ইতিহাসও আমাদের সতর্ক করছে। আমরা রমনা বটমূলের বোমা হামলা দেখেছিলাম। 2005 সালের 17ই আগস্ট দেশের 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ দেখেছি, হোলি আর্টিজান দেখেছি। অর্থাৎ জঙ্গিবাদ বাংলাদেশের জন্য কোনো আমদানি করা বা কল্পকাহিনী নয়, সেই অভিজ্ঞতা আমাদের নিজেদের। তাই আজকে বোমা আতঙ্কে শুধু একটা ব্যাগের মধ্যে জর্দার কৌটা পাওয়া গেছে বলে হাসাহাসি করে উড়িয়ে দিলে ভুল হবে। প্রশ্ন হচ্ছে কে এমন আতঙ্ক তৈরি করছে এবং কেন? তার চেয়েও বড় প্রশ্ন, রাষ্ট্র কি জানে যে দেশে ভেতরে ছড়িয়ে থাকা অস্ত্রগুলো কোথায়, কার কাছে? উগ্রবাদী নেটওয়ার্কগুলো কি করছে আসলে? এবং রাজনৈতিক মব কার নির্দেশে সংগঠিত হচ্ছে? এখন বাংলাদেশ এখনো সিরিয়া হয়নি, কিন্তু লিবিয়ার পরিস্থিতিতে হয়েছে, ইরাকের পরিস্থিতিতে হয়েছে। কিন্তু সিরিয়াও এক সকালে ঘুম থেকে উঠেই আচানক সিরিয়া হয়ে যায়নি, লিবিয়াও একটি সকালে উঠে একদম লিবিয়া হয়ে যায়নি, কিংবা ইরাক, আজকে যে ইরাকের ভয়াবহ পরিস্থিতি তা একদিনে তৈরি হয়নি। লিবিয়া একদিনে ভাঙেনি, ইরাকও একদিনে আইএস এর দখলে যায়নি। রাষ্ট্রের ভাঙন শুরু হয় অনেক আগে, যখন মানুষ বিপদের লক্ষণগুলো দেখে কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য সেগুলোকে অস্বীকার করে। আমার ভয়টা সেখানেই। তথাকথিত জুলাই বিপ্লব বাংলাদেশকে যে দরজার সামনে এনে দাঁড় করিয়েছে, সেই দরজার ওপাশে কি আছে তা আমরা জানি। এখন প্রশ্ন একটাই, তারেক রহমানের সরকার সেই দরজা বন্ধ করবে নাকি ক্ষমতার স্বার্থে সেটিকে আরো খুলে দেবে? বাংলাদেশ কি মহাবিপদগ্রস্ত? আমার উত্তর, বাংলাদেশ এখনো মহা বিপর্যয়ে পড়েনি, কিন্তু মহাবিপদের প্রায় সব সতর্ক সংকেতই এখন আমাদের সামনে বর্তমান। আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? চোখটা খুলুন, দেখার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।